মণিশঙ্কর চক্রবর্তীর কলমে আজকের নিবেদন কেশিয়ারি প্রোগ্রাম। আমি যে একজন নামকরা শিল্পী এবং বাইরে আমার যথেষ্ট নামডাক সেটা গ্রামের লোক বোঝে না। গেয়যোগী ভিক পায় না, তা বলে কি ভিক্ষা চাওয়া বন্ধ হয়ে যাবে? আমার বিভিন্ন অনুষ্ঠানের গল্প অনেককে বলি, কেউ বিশ্বাস করে, অধিকাংশ করে না। একদিন সেই রকম কোনো পুরনো অনুষ্ঠানের গল্প শুনে রাজীব আর সত্যজিৎ বলল, তোর নেক্সট প্রোগ্রাম কবে আছে? আমাদের নিয়ে চল, তবে বুঝবো তুই কেমন গাস। গ্রামে আমার গান যে তারা শোনে না এমন নয়, তবে কমা সাউন্ড সিস্টেম আর বিনা মিউজিক ইনস্ট্রুমেন্টে আমার সে গান তাদের কাছে বড় মাপের শিল্পীর যোগ্যতামান ছুঁতে পারেনি। আমি বললাম, চল, পরশু প্রোগ্রাম আছে কেশিয়ারিতে। তারকেশ্বর থেকে 12টার বাসটা ধরবো। খড়গপুরে ওদের গাড়ি থাকবে। আমি তখন শুধু হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানই গাইতাম। অর্গান কিংবা অর্কেডিয়ান, তবলা আর পারকাশন এইটুকু আমার গানে সঙ্গত দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারকেশ্বর হ্যান্ডস বুক করা ছিল 1000 টাকা বায়না দিয়ে। তারকেশ্বরে পৌঁছে দিয়ে হ্যান্ডসরা কেউ আসেনি। বাস ছাড়ার সময় পেরিয়ে গেল, তাদের দেখা নেই। একটা বাস ছেড়ে দিলাম। বাস স্ট্যান্ডের এসটিডি বুথ থেকে বাবলাদাকে ফোন করলাম, ফোন ওঠালো না। কেশিয়ারিতে চৈতন্যকে ফোন করে মিথ্যে করে বললাম, তবলচি মারা গেছে তাই হ্যান্ডস আসছে না। একটা ভালো হারমোনিয়াম আর তবলচি যেন বন্দোবস্ত করে রাখে। অগত্যা পরের বাস ধরে আমি, সত্যজিৎ আর রাজীব পৌঁছে গেলাম খড়গপুর। ওদের গাড়ি রাখা ছিল। সন্ধ্যের গোড়ার কেশিয়ারিতে পৌঁছালাম। এটা 93 সালের কথা। তবে ইঞ্জিনিয়ারিং পাশ করে ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, আর গানের প্রোগ্রাম তো মাঝে মাঝে লেগেই আছে। প্রোগ্রাম করে যা টাকা পেতাম তাতে চাকরির ফর্ম ফিল আপের খরচ, বইপত্র কেনার খরচ আর বাকি সামান্য হাত খরচে চলে যেত আমার। তাছাড়া একটা টিউশনিও ছিল। 2 বছর ধরে ফেললুম একটা বড় লোকের আদরের দুলালিকে মাত্র 6 মাসে শুধু অঙ্ক মাধ্যমিকের গণ্ডি পার করে দেবার দায়িত্ব ছিল আমার। মাইনে 500, তখন ওটা অনেক টাকা, কিন্তু শর্ত ছিল 6 মাস আমার হাতে দেওয়া হবে 250 করে। মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যদি সে মেয়ে পাস করে তবে বাকি 6 মাসের টাকা একসাথে দেওয়া হবে। আমি রাজি হলাম। তবে প্রথম দিন পড়াতে গিয়ে তার আগের 2 বছরের অঙ্কের নাম্বার দেখে তো আমি 5 আর 7। 20 না পেলে সে পাস করতে পারবে না। মিলিটারিতে চাকরি করা খুব ভালো একটা ছেলের সঙ্গে তার বিয়েটা নাকি শুধু একটা কারণেই আটকে আছে। 2-1টা অঙ্কের প্রশ্ন করে যা বুঝলাম তাতে একে পাস করানো প্রায় অসম্ভব। পুরো বই পড়িয়ে একে পাস করানো যাবে না, তাই বেছে বেছে 4টি বিষয়ের উপর জোর দিলাম। সেই সময় অঙ্কের প্রশ্নপত্রে প্রথমেই থাকতো 20 নম্বরের 10টি অবজেক্টিভ। সেটি প্র্যাকটিস করালাম। 4টে জ্যামিতি মুখস্থ করালাম, উৎপাদক বিশ্লেষণ আর ত্রিকোণমিতি। প্রতিদিন এগুলোই প্র্যাকটিস করাতাম। শেষের দিকে আমি ওকে অঙ্ক প্র্যাকটিস করতে দিয়ে সোফায় শুয়ে গল্পের বই পড়তাম। একদিন ওর মা এসে বলল, তুমি তো কিছুই পড়াচ্ছ না, আমার মেয়ে পাস করবে কিভাবে? আমি বললাম, চিন্তা করবেন না, পাস করে যাবে। 20 জায়গায় 40 পাবে। এদিকে সেই মেয়েকে আমি মনে মনে ভালোবেসে বসে আছি। অঙ্কের বইয়ের মধ্যে ভালোবাসার একটা চিঠি দিয়েছিলাম। সেও পাল্টা একটা চিঠি দিয়েছিল। তাতে লেখা ছিল, বাবা মিলিটারিতে চাকরি করা এক ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছে। আমার তাকে পছন্দ নয়, আপনাকে আমার পছন্দ। সে চিঠি পেয়ে আমি আঁতকে উঠেছিলাম। আমার মতো ছন্ন ছাড়া হাড়হাবাতে ছেলেকে তার কি করে পছন্দ হয়েছিল কে জানে। আমি সরে এসেছিলাম। চাকরি নেই, শেষে মরি নাকি প্রেম করে। মাধ্যমিকের রেজাল্টে সে 42 পেয়েছিল। সেদিনই আমার ছাত্রীর বাবা বাকি টাকা আমার হাতে দিয়েছিলেন। মেয়েটি আর পড়াশোনা করতে চায় এবং আমার কাছে ছাড়া আর কারোর কাছে টিউশন পড়বে না। একরকম বায়না ধরে আমার সামনেই কান্নাকাটি জুড়েছিল। এদিকে আমার তখন 3-3টে সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আসার অপেক্ষা। আমি সরাসরি না বলেছিলাম। এখানে ছাত্রী পড়ানোর কাহিনীটার অবতারণা করলাম এই কারণেই যে বহু বছর
পর এই ছাত্রী এবং তার বরের সঙ্গে আমার আশ্চর্যজনকভাবে সাক্ষাৎ হবে গানের সূত্রে, যারা কিনা আমার পূর্ব পরিচিত। কিন্তু এই মেয়েই যে সেই তার অর্ধাঙ্গিনী হবে সেটা আমার জানা ছিল না। আবার কেশিয়ারির কথায় ফিরে আসি। ওখানে চৈতন্য বোরাকে আমি চিনতাম না। ফোনে প্রোগ্রামের জন্য যতটুকু কথাবার্তা তাতেই পরিচয়। গিয়ে প্রথম মুখোমুখি পরিচয় হলো। 1 বছর আগে সে এয়ারফোর্সে চাকরি পেয়েছে। প্রথম 1 মাসের ছুটি পেয়ে গ্রামে এসে ক্লাবে বন্ধুদের কাছে অনুরোধে পার্টি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। পৌঁছাতেই পরিচয় করার পর বলল, আর একজন শিল্পী এসেছেন, তার হ্যান্ডসের সঙ্গে আপনি গাইতে পারবেন না? গ্রিন রুমে গিয়ে দেখি পরিমল মুখার্জি, বেলুড়ে বাড়ি। তার প্রথম গান শুনি আমাদের গ্রামের ঝুলনতলায়। দুস্থ শিল্পীদের সাহায্যার্থে দান করুন, এরকম প্ল্যাকার্ড লাগিয়ে একটা টেবিলের ওপর হারমোনিয়াম রেখে মান্নাদের গান। এক কথায় অসাধারণ। 4 দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত গেয়ে চলতেন। একদিন পরিচয় করে বাড়িতে আমন্ত্রণ করেছিলাম, সেই পরিচয়। তারপর থেকে ওনার সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি। প্রায় 5 বছর পর এখানে দেখা হলো। উনি সানন্দে রাজি হলেন তার হ্যান্ডসদের সঙ্গে আমার সঙ্গে বাজিয়ে দিতে। ওনার যে অর্গান প্লেয়ার ছিল তিনি শিবাজি চট্টোপাধ্যায়ের সঙ্গে বাজাতেন। আমার হেমন্তর গানে প্রতিটা কর্ড অ্যাকুরেট বাজিয়েছিলেন। দুর্দান্ত প্রোগ্রাম হয়েছিল। স্টেজ থেকে নামার পর এক বয়স্ক ভদ্রলোক জাপটে ধরলেন আমাকে। বললেন, বাড়িতে বসে মাইকে আপনার গান শুনে প্রথমে ভাবলাম হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন, কিন্তু উনি তো আর নেই। আপনি নিশ্চয়ই শিবাজি চক্রবর্তী। আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না। আমার নাম বলতে উনি শুধু বললেন, অসাধারণ। এত গান গাইলেন, আমার বিশেষ পছন্দের একটা গান শোনা হলো না। হারমোনিয়ামের ছবির সেই বিখ্যাত গান। মন বলে আমি মনের কথা জানি না। ভদ্রলোক ছিলেন চৈতন্য বেরার মাস্টারমশাই। চৈতন্য পাশেই ছিলেন। তখনও পরিমল মুখার্জি স্টেজে ওঠেননি। তার হ্যান্ডসরা রেডি হচ্ছে। চৈতন্য বলল, মণিদা, স্যারের রিকোয়েস্টটা রাখুন, গানটা গেয়ে দিন। আমি রাজি হয়ে আবার স্টেজে উঠলাম। ওনার অনুরোধের গানটা গাইলাম। দেবরাজ আমাদের সঙ্গেই পড়তো, যদিও ওর সিভিল ছিল। তার বাড়িতেই আমাদের থাকার বন্দোবস্ত ছিল। অনুষ্ঠান শেষে সে বলল, চল একজনের বাড়ি নিয়ে যাব, তাকে দেখে তুই আশ্চর্য হয়ে যাবি। আমি তাকে দেখার আগে আশ্চর্য হয়ে বললাম, কার বাড়ি? আমাকে আশ্চর্যের ঘেরাটোপে রেখে দেবরাজ বলল, গেলেই বুঝতে পারবি। মধু রামানন্দ কলেজে পড়তো। 92-93 সালে ফুটওয়ার কাঁটে নামে একটি হিন্দি সিনেমায় খুব হিট করেছিল। তার হিরোইনের নাম ছিল মধু। এই মধুকে একদম তার মতো দেখতে ছিল। আমাদের কলেজ হোস্টেলের পাশে একটা মেসে থাকতো। সে ছিল আমাদের কলেজের বহু ছেলেদের হৃদস্পন্দন। তার প্রকৃত নাম একমাত্র বিপ্লব ছাড়া কেউ জানত না। শুনেছিলাম বিপ্লবের সঙ্গে তার প্রেম ভালোবাসা ছিল। বিপ্লবের সঙ্গে বিয়ের পর ব্যাপারটা নিশ্চিত হয়েছিলাম অনেক পরে। রাতে তার বাড়িতে তাকে সামনাসামনি দেখে আমার বুক টিপ টিপ করতে লাগলো। মধু বলল, চিনতে পারছেন আমাকে? আমি বললাম, আপনাকে কে না চেনে বলুন তো? মধু হেসে একটু ঠেস মেরে বলল, সে তো চিনবেনি, রাস্তাঘাটে কম টিটকিরি মেরেছেন আমাকে। আমি হেসে বললাম, সুন্দরীদের একটু ভালোবাসা টিটকিরি সহ্য করতে হয়। যদিও আমি কোনোদিন কোনো মেয়েকে টিচ করিনি, তবে তার দলে থাকলে অন্যের অপরাধের দায়ভার নিজের ওপরেও বর্তায়। মধুর সঙ্গে আর কি কথা হয়েছিল এতদিন পর আর মনে নেই। এরপর বহু বছর পরের ঘটনা, 2018 হবে। আমি খড়গপুরে এক কাকুর বাড়িতে নিচের তলায় ভাড়া থাকি। রেল কোয়ার্টারে ইচ্ছা করে নিইনি। অত বড় বড় ইংরেজ আমলের তৈরি কোয়ার্টার মেনটেন করা ঝামেলা। সন্ধেবেলা গান গাইছি। দোতলা থেকে নিচের তলায় আসার ঘরের ভেতরের সিঁড়ি দিয়ে চৈতন্য বেরায় এসে হাজির, সঙ্গে তার বউ, ছেলে। ওপরের কাকু কাকিমা। চৈতন্য বলল, মানিক শঙ্কর তো? আমি ঘাড় নেড়ে বললাম, চৈতন্য না?
চৈতন্য খুশি হয়ে বলল, চিনতে পেরেছ? কত বছর আগে মাত্র এক বেলার দেখা, মাত্র কয়েকটি বাক্যের পরিচয়। আমি বললাম, তোমাকে ভুলি কেমনে? তুমি যেমন নামে চৈতন্য, দেখতেও তো মহাপ্রভু শ্রী চৈতন্য, কিন্তু তুমি এখানে? চৈতন্য বলল, আমার কাকুর বাড়ি এটা। উপর থেকে তোমার গান শুনেই কাকুকে বললাম, এ তো মণিশঙ্কর। চৈতন্যের বউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, স্যার চিনতে পারছেন? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বৃথা চেনার চেষ্টা করলাম। সেটা বুঝতে পেরে বলল, দুবার অঙ্কে 5-7 পাওয়া ফেলুরাম ছাত্রীকে 40-এর গণ্ডি পেরিয়ে দেওয়া শিক্ষক ভোলে কেমনে? আমি হেসে বললাম, অনেক মোটাসোটা হয়ে গেছো, তাছাড়া এত বছর পর। তারপর চৈতন্যের দিকে ইশারা করে বললাম, এই তাহলে তোমার বাবার ঠিক করা মিলিটারি বয়? আমার ছাত্রী বলল, হ্যাঁ। চৈতন্য হেসে বলল, ইস, আগে জানলে অঙ্কে 5-7 পাওয়া ফেলুরাম মেয়েকে বিয়েই করতাম না। আমার ছাত্রী মুখ ভেঙিয়ে আমাকে উদ্দেশ্য করে তার বরের দিকে তাকিয়ে বলল, বেঁচে যেতাম। আমার যা রূপ ছিল তাতে তোমার থেকে অনেক ভালো ছেলে আমার কপালে জুটত। আমি মুচকি হেসে মনে মনে বললাম, তা বটে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।